হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল সহ রাজ্যের গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার কথা মাথায় রেখে প্রতিনিয়ত অঙ্কের ক্লাস আমি দিচ্ছি। আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে কমন 20টি অঙ্ক, যে 20টি অঙ্ক বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় বারবার রিপিট হয়েছে। তো সেই টাইপ থেকে আমি অঙ্কগুলো নিয়ে এসেছি, আর তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো, কারণ যে প্রশ্নগুলো আজকে নিয়ে এসেছি বিগত বছরে যে টাইপ তোমাদের বারবার রিপিট হয়েছে সেই টাইপ অনুযায়ী সিলেক্ট করে নিয়ে এসেছি। আর আজকের এই ক্লাস থেকে তোমরা 2 থেকে 3টি অঙ্ক হুবহু তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। অর্থাৎ এই টাইপের অঙ্ক তোমরা কমন পাবে, হয়তো সংখ্যা ঘোরানো ফেরানো থাকবে কিন্তু টাইপ কিন্তু তোমাদের সেম থাকবে। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে দিও। দেখো ফার্স্ট অঙ্কটি কি বলছে, দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% ও 20% বেশি, তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ। প্রথমে আমাদের বের করে নিতে হবে যে তৃতীয় দ্রব্যটি কত। ধরে নাও তৃতীয় দ্রব্য 100। এখন এই তৃতীয় দ্রব্যের থেকে দুটি দ্রব্য কত কত বেশি, 60% 20%। তো এখান থেকে আমরা সহজেই বলতে পারবো প্রথম দ্রব্য তাহলে কত হবে, 100-এর 60 বেশি হলে, 100 থেকে 60 বেশি হলে 160 হবে। আর দ্বিতীয় দ্রব্যটি তৃতীয় দ্রব্য অপেক্ষা 20 বেশি, তাহলে 100 থেকে আরও 20 বেশি হলে কত হবে, সেটা 120 হবে। ব্যাস মিটে গেল। এখন দেখো জাস্ট এইগুলোকে একটু শূন্য শূন্য কাটো, কেটে আমরা রেশিও করে নিলাম। তাহলে এখন রেশিও কত হলো, 16, 12, 10, সংখ্যা তিনটি রেশিও এটা হয়ে গেল। আরও ছোট করতে পারতে 2 দিয়ে কেটে দেখো 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, ক্যালকুলেশনের সুবিধার্থে। এটা না করলেও চলতো, কোনো ব্যাপার নেই। এখন প্রথম সংখ্যাটি কত অনুপাত হলো, 8 অনুপাত। দ্বিতীয় সংখ্যাটি হলো 6 অনুপাত। তৃতীয় সংখ্যা হলো 5 অনুপাত। তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের, কার বলছে দেখো, প্রথম দ্রব্যের, যার শেষে র থাকবে, অর্থাৎ প্রথম দ্রব্যের, এখানে র আছে, ঠিক আছে। তো প্রথম দ্রব্যের কত শতাংশ, যার সাপেক্ষে বলবে সে সবসময় নিচে থাকবে। এখানে প্রথম দ্রব্যের সাপেক্ষে দ্বিতীয় দ্রব্যটি কত শতাংশ, তার মানে প্রথম দ্রব্যকে নিচে রাখো, তারপরে দ্বিতীয় দ্রব্যটাকে উপরে রাখো। শতাংশ বললে সবসময় উপরে 100 দিয়ে গুণ করবে, করে সাইডে পার্সেন্টেজ লাগাবে। এখন এটা করলে দেখো কত হচ্ছে, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে, আর 8কে 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 25 100। তাহলে উপরে থাকছে 3 আর 25, 3 25 কত, 75%। তো দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের 75%। অপশান বি কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো, কিছুই নেই, সহজ টাইপের অঙ্ক। বাট এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা বিগত বছরে প্রশ্ন উঠিয়ে দেখবে বারবার রিপিট হয়। পরের প্রশ্ন দেখো, এ একটা ভালো টাইপের অঙ্ক। এই অঙ্কটা করতে গেলে তোমাদের একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, ফর্মুলা, যে প্রাইস মানে দাম, দামের সাথে পরিমাণ মানে কোয়ান্টিটি, প্রাইস মানে হচ্ছে দাম মনে রাখবে, আর কোয়ান্টিটি গুণ করলে তোমরা পাবে হচ্ছে কনজামশন। ঠিক আছে, তো প্রাইস মানে দাম, কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। জাস্ট আমি দিলাম, দিলে তোমরা মনে রেখো এটা হচ্ছে পরিমাণ। ঠিক আছে, লিখে দিই, কোনো ব্যাপার নেই। দাম ইন্টু পরিমাণ। মনে করো তোমার হচ্ছে চালের কেজি হচ্ছে 10 টাকা, তুমি 10 টাকা কেজি ধরে 5 কেজি চাল কিনলে কতটা তোমার কনজামশন হচ্ছে, 50, টোটাল কত টাকা তোমার। পরের প্রশ্ন দেখো কি বলছে, গমের প্রতি কেজি মূল্য 24 টাকা থেকে বেড়ে 27 টাকা হয়েছে। গমের ব্যবহার শতকরা কম করলে একটি পরিবারের গমের জন্য খরচ অপরিবর্তিত রাখতে পারবে। অর্থাৎ একটি পরিবারের খরচ প্রথমে যেটা হচ্ছিল, পরবর্তীতেও সেম রাখতে গেলে ব্যবহার কতটা কমাতে হবে। তো এই অঙ্কটা করতে গেলে তোমাদের জাস্ট একটা কনসেপ্ট আমি দিচ্ছি, তো সেই কনসেপ্টটা জানলে তোমরা নিজেরাই এই অঙ্কটা করতে পারবে। দেখো ফর্মুলাটা হচ্ছে, কনসেপ্টটা হচ্ছে প্রাইস মানে মূল্য গুণিতক পরিমাণ কোয়ান্টিটি ইকুয়াল টু কী হয়, এক্সপেন্ডিচার। অর্থাৎ যদি চালের প্রতি কেজি মূল্য 20 টাকা হয়, আর তুমি বাজার থেকে যদি 5 কেজি চাল নিয়ে আসো, তাহলে তোমার খরচ কত টাকা হবে বলো তো, 100 টাকা হবে। এখন প্রতি কেজি চালের মূল্য হয়েছে 25 টাকা, তোমার খরচ সেম রাখতে হবে। অর্থাৎ প্রথমে খরচ ছিল 100 টাকা, পরেও তোমার খরচ সেম রাখতে হবে। তাহলে তুমি কি আর 5 কেজি চাল নিয়ে আসতে পারবে? পারবে না। তুমি 5 কেজির জায়গায় তোমাকে কত কেজি আনতে হবে, 4 কেজি। অর্থাৎ তোমার 1 কেজি চালের ব্যবহার কমাতে হবে, কমালে তোমার খরচ অপরিবর্তিত থাকবে। তো এখান থেকে একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো,
যখন প্রাইস বেশি কোয়ান্টিটি কম, প্রাইস কম কোয়ান্টিটি বেশি যখন খরচ অপরিবর্তিত থাকছে। তো এই জিনিসটা মাথায় রাখবে, খরচ যখন অপরিবর্তিত থাকে তখন প্রাইসের সাথে যে পরিমাণের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তো প্রাইস ব্যস্তানুপাতিক 1/কোয়ান্টিটি, এইটা মাথায় রাখবে। এই কনসেপ্টটা মাথায় রাখলেই কিন্তু তোমাদের সব কটা অঙ্ক এই টাইপের হয়ে যাবে। অর্থাৎ প্রাইস যেটা হবে কোয়ান্টিটি তার অপোজিট হবে, ঠিক আছে। তো এখানে দেখো এখন বলছে গমের প্রতি কেজি মূল্য 24 টাকা থেকে বেড়ে কত হয়েছে, 27 টাকা হয়েছে। তাহলে প্রাইস প্রথমে ছিল 24, পরে বেড়ে কত হয়েছে, 27 টাকা হয়েছে। এটাকে রেশিও করে নাও, দেখো 3 8 24, কেটে ছোটো করতে পারবে, 3 9 27। তার মানে প্রাইস কত হয়েছে, প্রথমে ছিল 8 অনুপাত, পরে হয়েছে 9 অনুপাত। আমি কি বলেছি, প্রাইসের সাথে পরিমাণের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক, অর্থাৎ অপোজিট। তো কোয়ান্টিটি এখানে কি হবে, দেখো কোয়ান্টিটি জাস্ট অপোজিট হবে। এই যে প্রাইস প্রথমে ছিল 8 অনুপাত, এটা এইখানে যাবে, আর যে প্রাইস পরে হয়েছে 9 অনুপাত, এটা এখানে আসবে। অর্থাৎ যখন প্রাইস কম তখন কোয়ান্টিটি বেশি, যখন প্রাইস বেশি তখন কোয়ান্টিটি কম, জাস্ট এটাকে উল্টে দেবে, ঠিক আছে। প্রাইস যেখানে কম সেখানে কোয়ান্টিটি বেশি করবে, যেখানে প্রাইস বেশি সেখানে কোয়ান্টিটি কম। মানে তুমি প্রাইসের রেশিও পেয়ে গেলে তোমার কোয়ান্টিটি পাওয়া কিন্তু কোনো ব্যাপার নেই। মনে করো যে প্রাইসের রেশিও যদি তোমার 4 থেকে 5 হয়, তখন তুমি কি করবে, কোয়ান্টিটি কি করবে, কোয়ান্টিটি এখানে 5টা এখানে দেবে, যখন প্রাইস কম তখন কোয়ান্টিটি বেশি, আর 5-এর এখানে 4টা নিয়ে আসবে, যখন প্রাইস বেশি তখন কোয়ান্টিটি কম। এরপরে দেখো যদি প্রাইসের রেশিও 2 থেকে 3 অনুপাত হয়ে থাকে, তাহলে কোয়ান্টিটি কি করবে, কোয়ান্টিটি তুমি করে দেবে 3 থেকে 2। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো প্রথমে গম কত অনুপাত গম ব্যবহার করছিল, 9 অনুপাত, পরে কত কত করছে, 8 অনুপাত। তো খরচ অপরিবর্তিত রাখার জন্য কত অনুপাত গমের ব্যবহার কম করেছে, 1 অনুপাত। তো 9-এর সাপেক্ষে 1 অনুপাত ব্যবহার কম করছে। শতকরা বের করতে গেলে সবসময় 100 দিয়ে গুণ করতে হবে, তো 1 × 100/9 পার্সেন্টেজ লিখবে। তাহলে এখানে দেখো 100কে এখন 9 দিয়ে ভাগ করলে তোমরা কত পাবে বলো তো, 11.11%। তো এটা কোথায় আছে, অপশান, এটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো একদম ডিটেলস কনসেপ্ট দিয়ে কিন্তু তোমাদের ধরে ধরে অঙ্কটা বোঝালাম। পরের প্রশ্ন দেখো, এই টাইপের অঙ্ক কিন্তু বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় বারবার আসছে, তাই অবশ্যই কিন্তু তোমরা দেখে যাবে, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে নিজেই কিন্তু পরীক্ষায় ফাঁদে পড়বে। একটি ছাত্রকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ মাপতে বলা হলো, কিন্তু সে ভুলবশত দৈর্ঘ্য 20% কম মাপলো, প্রস্থ 10% বেশি মাপলো। যদি আসল আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 200 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে ছাত্রটির মাপার পরে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা সবাই জানো, আয়তক্ষেত্রের এরিয়া মানে কি, দৈর্ঘ্য মানে লেন্থ ইন্টু ব্রেথ প্রস্থ, ক্ষেত্রফল = দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, ঠিক আছে। তো এখানে বলছে যে একজন ছাত্রকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ মাপতে বলা হলে সে দৈর্ঘ্য কী মেপেছে, ভুলবশত 20% কম মাপলো। তার মানে দৈর্ঘ্য যদি 100 হয়ে থাকে, সে পরিমাপ করেছে কত, সে 80 পরিমাপ করেছে, 20% কম পরিমাপ করেছে। আর প্রস্থ 10% বেশি পরিমাপ করেছে, তার মানে ব্রেথ যদি 100 হয়ে থাকে, সে পরিমাপ করে কত পেয়েছে, 110 পেয়েছে, 10% বেশি মেপে দিয়েছে, ঠিক আছে। এটাকে এখন ছোট করতে পারে, দেখো এই সাইডে একটা 0 কাটো, এই সাইডে একটা 0 কাটো, এখান থেকে একটা 0 কাটো, এখান থেকে একটা 0 কাটো। তাহলে দেখো প্রথমে লেন্থ কত ছিল, 10, প্রথমে ব্রেথ ছিল 10, বাট মেপেছে কত, লেন্থ 8 মেপেছে, ব্রেথ মেপেছে 11, ঠিক আছে। 0 0 কেটে দিয়েছি আমরা, একদম বের করা সহজ। এখন দেখো এরিয়া মানে কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, দেখো লেন্থ ইন্টু ব্রেথ করো, লেন্থ ইন্টু ব্রেথ করলে 10 10 100, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে এরিয়া এটা, ঠিক আছে। এটা আমি A1 দিলাম, এরিয়া মানে A1 দিলাম, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে এরিয়া কত হচ্ছে, 8 11 88, 88 হচ্ছে এরিয়া 2। তাহলে দেখো এখানে বলছে যদি আসল আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল 100 সেন্টিমিটার হয়, আর প্রথম ক্ষেত্রে আমরা পেয়েছি ক্ষেত্রফল 100 অনুপাত, তো এই 100 এর ভ্যালু দেওয়া আছে 200 বর্গ সেন্টিমিটার, তাহলে 1 এর ভ্যালু কত হবে, 2 হবে। আমরা পরে কত পেয়েছি, ক্ষেত্রফল 88 অনুপাত পেয়েছি, তো 88 এর ভ্যালু কত হবে, 88 এর ভ্যালু হবে 88 দুগুণে 176 বর্গ সেন্টিমিটার। তাহলে ছাত্রটির মাপার পরে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে, 176 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। আবারও বলছি, দেখো দৈর্ঘ্য 20% কম মেপেছে, তাহলে প্রথমে যদি দৈর্ঘ্য 100 হয়ে থাকে,
ছাত্রটি মেপেছে কত? 20% কম। 100-এর 20% কম মানে 80 হবে। প্রথমে যদি প্রস্থ 100 হয়ে থাকে, সবসময় তোমরা ধরে নেবে যে একটা জিনিস সেটা হচ্ছে সবসময় 100% ধরে নেবে, তার থেকে যা বেশি যা কম সেটা মাইনাস করে নেবে। তো প্রস্থ সে 10% বেশি মেপেছে, বেশি মানে 100-এর সাথে 10 যোগ করলে কত হবে? 110 মেপে ফেলেছে। এখন এটাকে আমরা ক্যালকুলেশনের সুবিধাতে শূন্য শূন্য কাটতে পারি, ঠিক আছে, রেশিও করা যায়, ঠিক আছে। তোমরা রেশিওটা কনসেপ্টটা একটু ভালো করে জানবে। শূন্য শূন্য কাটলাম এখান থেকে, কেটে দেখো প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল কত হলো? 100 অনুপাত। দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রফল কত? 88 অনুপাত, ঠিক আছে। এখন এই 100 তার ভ্যালু দেওয়া আছে, দেখো আসল ক্ষেত্রফল এটা 100 ছিল, এই যে 100 অনুপাত এটা হচ্ছে আসল ক্ষেত্রফল। 100 এর ভ্যালু 200 হলে 1 এর ভ্যালু 2, এখন যে আমরা পেয়েছি 88, তো 88 এর ভ্যালু কত হয়ে যাবে? 176। তো ছাত্রটির মাপার পরে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? 176 বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন দেখো কি বলছে, একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের মোট নম্বরের মধ্যে 296 নম্বর পেতে হয় পাশ করার জন্য। তাহলে পাস নাম্বার কত? 296। একজন পরীক্ষার্থী 222 নাম্বার পেল, 222 নাম্বার পেয়ে 10%-এর জন্য ফেল করেছে। তাহলে 222 প্লাস 10% এটাই হচ্ছে পাস নাম্বার, আর সেটা কত? সেটা হচ্ছে 296। তো এখান থেকে আমরা 10%-এর ভ্যালু বার করতে পারবো। 10% ইকুয়াল টু 296। এই যে 222, এটা সাইড চেঞ্জ করলে এখানে মাইনাস 222 হয়ে যাবে। কত হচ্ছে দেখো? 296 থেকে 222 বাদ দিলে 74 হচ্ছে। তো 10%-এর ভ্যালু কত? 74। 10%-এর ভ্যালু 74। তাহলে যার এখানে দেখো 10%-এর ভ্যালু হচ্ছে 74, আমাদের বের করতে হবে পরীক্ষার মোট নাম্বার, মানে 100%-এর ভ্যালু বার করতে হবে। তো 1%-এর ভ্যালু কত হবে? ঐকিক নিয়মে করো, 74/10। পরীক্ষার মোট নাম্বার সবসময় 100% হয়ে থাকে, তো 100%-এর ভ্যালু কত হবে? 74 গুণিতক 100/10। তো একটা শূন্য দিয়ে একটা শূন্য ক্যান্সেল হলো, 74×10 740। মোট নাম্বার কত? 740। এটা এইভাবে করতে পারতে। 10%-এর ভ্যালু 74, যার ভ্যালু দেওয়া আছে 10%-এর ভ্যালু, তো 10% নিচে থাকবে, 74 উপরে থাকবে। মোট নাম্বার 100%, তো 100 উপরে রাখো, রেখে ক্যালকুলেশন করলে তোমাদের কত আসবে? 740। পরের প্রশ্ন দেখো, এই টাইপের অঙ্ক কিন্তু প্রত্যেকবার পরীক্ষায় থাকে। এক্ষুনি আমি কনসেপ্ট দিলাম। কি কনসেপ্ট? প্রাইস ব্যস্তানুপাতিক 1/কোয়ান্টিটি, ঠিক আছে। এই ফর্মুলাতে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। বলছে প্রতি কেজি চালের মূল্য 25% বাড়ার ফলে এক ব্যক্তি এখন 400 টাকায় 20 কেজি চাল কম কিনতে পারেন। অর্থাৎ আগে যখন 400 টাকায় যত কেজি কিনছিলেন, এখন তার থেকে 20 কেজি কম কিনছে, ঠিক আছে। তার থেকে আগে যদি 400 টাকায় x কেজি চাল কিনতেন, তাহলে এখন খরচ সেম আছে, এখন 400 টাকায় 20 কেজি কম, তাহলে x - 20 কেজি চাল কিনছেন, ঠিক আছে। তো আমরা x ধরে কিন্তু করবো না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য এখানে আমি দেখালাম। প্রতি কেজি চালের বর্তমান মূল্য কত? তাহলে দেখো 25%-এ তোমরা ভগ্নাংশ করতে পারবে। 25% মানে আমরা কি জানি? পার্সেন্টেজ উঠালে 100 নিচে চলে আসে, তার মানে 25 × 25, 4 × 25 100। তো কত হচ্ছে? 1/4। চালের মূল্য 25% বেড়েছে, অর্থাৎ প্রাইস প্রথমে, এটা হচ্ছে দেখো ইনিশিয়াল ভ্যালু, প্রথমে যদি 4 অনুপাত হয়ে থাকে, পরে তার সাথে 1 অনুপাত বেড়েছে, তার মানে কত হয়েছে? 4 + 1 5 অনুপাত। তো আমি তোমাদের বলেছিলাম প্রাইসের সাথে কোয়ান্টিটির ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ কোয়ান্টিটি কত হবে? 5 থেকে 4 হয়ে যাবে। এখন দেখো কোয়ান্টিটি আগে 5 অনুপাত ছিল, এখন 4 অনুপাত হয়েছে, কমেছে কত? 1 অনুপাত। এই 1 অনুপাতের ভ্যালু এখন কত হয়ে যাবে? 20 কেজি। 1 অনুপাতের ভ্যালু হবে কত? 20 কেজি, ঠিক আছে। কারণ এই 1 অনুপাত কমেছে, কোয়ান্টিটির ব্যবহার 1 অনুপাত কমেছে, আর সেটাই এখানে দেওয়া আছে, 20 কেজি চাল কম কিনছে। বলছে প্রতি কেজি চালের বর্তমান মূল্য কত? এখন বর্তমানে সে কত কেজি চাল পাচ্ছে? 4 অনুপাত চাল ব্যবহার করছে, ঠিক আছে। দাম বাড়ার ফলে বর্তমানে সে 4 অনুপাত চাল কিন্তু ব্যবহার করছে। তো 4 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে? 4 × 20 80 কেজি, ঠিক আছে। আর 5 অনুপাতের ভ্যালু কত হবে? 5 × 20 100 কেজি। তো এখান থেকেই দেখো, প্রথমে সে 100 কেজি চাল ব্যবহার করছিল, দাম বাড়ার ফলে সে কত? 20 কেজি কম করে 80 কেজি চাল ব্যবহার করছে। তো এখন সে 400 টাকায় 80 কেজি চাল কিনছে। তাহলে 80 কেজি চালের মূল্য যদি 400 টাকা হয়ে থাকে, তাহলে 1 কেজি চালের মূল্য বের করতে গেলে কী করতে হবে? জাস্ট 400-কে 80 দিয়ে ভাগ করো। তো 400-কে 80 দিয়ে ভাগ করলে তোমরা 1 কেজি চালের মূল্য পেয়ে যাবে। 8 শূন্য শূন্য কাটলো, 5 × 8 = 40, 5 টাকা, ঠিক আছে। এটাই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো প্রতি কেজি চালের বর্তমান মূল্য কত? 5 টাকা।
আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। খুবই সহজ টাইপের অঙ্ক, কিছুই নেই এখানে। পরের প্রশ্ন দেখো, খুবই ভালো একটা প্রশ্ন তোমাদের, এটা ডাব্লিউপি সম্ভবত এসআই পরীক্ষা এসেছিল। এখানে দেখো পার্সেন্টেজের কনসেপ্ট লাগবে, এখানে তোমাদের অনুপাতের কনসেপ্ট লাগবে, রেশিও কনসেপ্ট কিন্তু লাগবে। তাই পার্সেন্টেজ আর রেশিও এই দুটো চ্যাপ্টার কিন্তু তোমাদের ভালো করে করতে হবে, ঠিক আছে। বলছে দেখো, চাল, মাংস এবং সবজির জন্য একটি পরিবারের মাসিক খরচের অনুপাত হচ্ছে 12:17:3 বাট এই তিনটে জিনিস, চাল, মাংস, সবজি, এদের দাম বেড়েছে কত? 20%, 30%, 50%। এই তিনটে জিনিসের জন্য ওই পরিবারের মোট খরচ কত বাড়বে সেটা বার করতে হবে। এখন দেখো, চালের দাম, মাংস আর হচ্ছে সবজি, এই তিনটের দামের যে অনুপাত সেটা দেওয়া আছে, 12:17 আর হচ্ছে 3। এখন বলছে এদের যে শতকরা দাম বেড়েছে কত কত পার্সেন্ট? 20%, 30% আর 50%। এখন আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এই যে রেশিওগুলোকে প্রত্যেকটার পাশে একটা করে শূন্য লাগিয়ে দাও। দেখো, রেশিওর ক্ষেত্রে এটা করা যায়, অনুপাতের ক্ষেত্রে তোমার যদি 2:3 দিয়ে থাকে, তুমি চাইলে সেটাকে 20:30 করতে পারো, বাট তুমি কখনোই সেটাকে 20:3 করতে পারবে না। তুমি রেশিওর এক সাইডে যদি শূন্য লাগাও, পাশের সাইডে কিন্তু তোমাকে শূন্য লাগাতেই হবে। তো এখানে আমি কি করেছি, প্রত্যেকটা রেশিওর সাথে একটা করে শূন্য অ্যাড করে দিয়েছি ক্যালকুলেশন করার সুবিধার্থে। তাহলে এটাই ছিল প্রথমে খরচ, প্রাথমিক অবস্থায় এটা ছিল খরচ ওই পরিবারের চাল, মাংস আর সবজি বাবদ। তো পরবর্তীতে খরচ দেখো বেড়েছে কত? চাল বাবদ খরচ বেড়েছে 20%। তো 100-এর ওপরে যদি 20% খরচ বাড়ে তাহলে কত হচ্ছে? 120 গুণিতক 120/100, 0 ক্যান্সেল হলো। তাহলে পরবর্তীতে চাল বাবদ খরচ হচ্ছে দেখো 12 টাকা। 120 টাকার উপরে 20% যদি বেড়ে যায় তাহলে খরচ কত হবে? 144 টাকা। এখন 170, তার উপরে খরচ বেড়েছে কত? 30%। তার মানে 170 গুণিতক 130/100, 0 ক্যান্সেল হলো। 17 আর 13 যদি গুণ করো, 17 10 170, 3 17 51, এইভাবে গুণটা করতে হয়। 13কেটাকে ভেঙে নেবে 10 + 3, তাহলে 17 দিয়ে প্রথমে 10-এর সাথে গুণ করবে, 17 10 170, 3 17 51 মানে 221। তো মাংস বাবদ খরচ 30% বাড়ার ফলে আগে ছিল 170 খরচ হচ্ছিল, এখন কত হচ্ছে? 221 টাকা। এরপরে সবজি বাবদ খরচ দেখো কত বেড়েছে? 50%। তো 30-এর 50% মানে কত হবে বলো তো? সহজে বের করতে পারবে, এখানে কিছুই নেই, 45 হবে, ঠিক আছে। 150/100, 0 ক্যান্সেল হলো, 3 15 45 টাকা। তো দেখো, এটা ছিল প্রাথমিক অবস্থায় খরচ 120, 170, 30, সবগুলোকে যোগ করলে কত পাবে? 170 আর 30 মানে 200, আর 120 320। তো প্রাথমিক অবস্থায় দেখো খরচ হচ্ছিল 320 টাকা। পরে খরচ কত হয়েছে দেখো, এখানে 144 আর এখানে 45 আছে, তার মানে এই যে একটা 221-এর সাথে একটা 1 এখানে নিয়ে আসো, তাহলে এটা 220 হয়ে যাবে, আর এটা 145। এটা আমরা যোগ করছি, ঠিক আছে, এটা করতে পারি। তো 145 আর 45 কত হচ্ছে? যোগ করার সুবিধার্থে 190, আর এই 20 হচ্ছে 210, আর তার সাথে থাকছে 200, 410। তাহলে প্রথমে খরচ ছিল 320 টাকা, পরে হচ্ছে কত? 410 টাকা। এখন দেখো খরচ কত বেড়েছে বলো তো? খরচ বেড়েছে 320 সাপেক্ষে 90 টাকা খরচ বেড়ে গেছে। এই দুটো মাইনাস করলে 410 থেকে 320 মাইনাস করলে কত পাবে? 90। তার মানে ওই পরিবারে 320 সাপেক্ষে খরচ বেড়েছে কত? 90 টাকা। শতাংশের হিসেব করতে গেলে উপরে 100 দিয়ে গুণ করো, 0 ক্যান্সেল হলো। এটা তোমার 4 8 32, 4 25 100। তোমরা এই 9 × 25 করে 8 দিয়ে ভাগ করলে তোমাদের 28.1/8% উত্তর আসবে। এটা করে নেবে, সাইডে কোনো ব্যাপার নেই। 9 × 25 করো আর 8 দিয়ে ভাগ করলে এটাই পাবে, ঠিক আছে। কারণ দেখো দুটো অপশানে 1/8 আছে, এখান থেকে কিন্তু অপশান ছাঁটাই করতে পারবে। এখানে দেখো নিচে কত? 7 আছে, কিন্তু বাট আমাদের নিচে কত আছে? 8, তো এই অপশানটা ক্যান্সেল হয়ে গেল। এখানে নিচে আছে 3, এখানে নিচে আছে 8, তো এই অপশান ক্যান্সেল হয়ে গেল। এই দুটোর ভিতরে একটা হবে, তো তোমাদের রাইট অ্যান্সার হবে এটা। পরের প্রশ্ন খুবই সহজ অঙ্ক, বাট পরীক্ষাতে আসলে ছেলে মেয়ে ভুল করে কেন এটা আমি বুঝতে পারি না। বলছে ওয়াইয়ের 90%, তার মানে এর যেখানে থাকবে সেখানে গুণ লাগাও, 90% = এক্স হলে এক্সের কত শতাংশ ওয়াইয়ের সমান হবে? তার মানে ওয়াই ইন্টু পার্সেন্টেজের জন্য নিচে কত আসে? 100, 0 ক্যান্সেল করো, = এক্স।
তার মানে ওয়াই ইকুয়াল টু কত হবে এক্স ইন্টু এই যে নিচে 10টা ওই সাইড চেঞ্জ করলে উপরে চলে যাবে, আর উপরে 9টা সাইড চেঞ্জ করলে নিচে আসবে। এখন বলছে এক্সের কত শতাংশ ওয়াইয়ের সমান হবে। কত শতাংশ বলে সবসময় এখানে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ লাগাও। তাহলে এখন কি করবে, ওয়াই ইকুয়াল টু আমরা আলটিমেটলি কী পাচ্ছি, এক্স গুণিতক 10 আর 100 গুণ করলে কত হচ্ছে 1000, 1000/9 এত পার্সেন্ট। এখন 1000কে 9 দিয়ে ভাগ করলে তোমাদের উত্তর চলে আসবে। তো এই সাইডে করে নাও, 1000কে 9 দিয়ে ভাগ, 9 1-কে 9, 9 1-কে 9, আবার 1 0, 9 1-কে 9, তো 111.1/9%। কোথায় আছে এটা, এই অপশন কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। তার মানে এক্সের 111.1/9% ওয়াইয়ের সমান হবে। এখান থেকে আমরা পেয়ে গেলাম ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু 111.1/9%। ব্যাস। পরের প্রশ্ন দেখো কি বলছে, দুটি সংখ্যার যোগফল 1400 মানে 1400 বৃহত্তর সংখ্যাকে 10% হ্রাসপ্রাপ্ত করলে যে সংখ্যা পাওয়া যায় ক্ষুদ্রতর সংখ্যাকে 20% বৃদ্ধিপ্রাপ্ত করলে তার সঙ্গে সমান হয়, সংখ্যা দুটি নির্ণয় করো। তো দুটি সংখ্যার যোগফল, ধরে নাও একটা সংখ্যা হচ্ছে ছোট সংখ্যা আর বড় সংখ্যার যোগফল, বিগ, বড় মানে বিগ, ছোট মানে স্মল, এদের যোগফল কত 1400। এখন বড় সংখ্যাকে 10% হ্রাস করছো, তাহলে বড় সংখ্যাকে 10% হ্রাস করলে বি ইন্টু 90/100 হবে, 100 না লিখলেও চলতো। আর ছোট সংখ্যাকে 20% বৃদ্ধি করলে তারা সমান হয়, তো ছোট সংখ্যা স্মল ইন্টু 120/100। দেখো 100 কেন লেখার দরকার ছিল না, উভয় পক্ষ থেকে 100 ক্যান্সেল হয়ে যায়, 0 0 ক্যান্সেল করো, তাহলে বড় বাই ছোটো এর রেশিও পেয়ে যাবে 12/9। এখন এটাকে 3 দিয়ে কাটো, 3 4 12, 3 3 9। তো বড় সংখ্যা ছোট সংখ্যা রেশিও আমরা পেয়ে গেলাম, বড় সংখ্যা হচ্ছে 4 অনুপাত আর ছোট সংখ্যা হচ্ছে 3 অনুপাত। তো এদের যোগফল করলে কত পাবে দেখো, 4 + 3 7। তো এই 7-এর ভ্যালু দেওয়া আছে 1400, তো 7-এর ভ্যালু দেওয়া আছে 1400, ঠিক আছে। তো 1 অনুপাতের ভ্যালু কত হবে, 7 দিয়ে কাটো, 200 হবে। 1 অনুপাতের ভ্যালু কত হবে, 200 হবে। আমাদের বলছে সংখ্যা দুটি নির্ণয় করো। সংখ্যা দুটি কি, একটা হচ্ছে 4 অনুপাত আর একটা হচ্ছে 3 অনুপাত। তো 1 অনুপাত যদি 200 হয়ে থাকে, 4 অনুপাতের ভ্যালু কত হবে, 4 2 800। 3 অনুপাতের ভ্যালু কত হবে, 3 2 600। তাহলে সংখ্যা দুটি হবে 800 আর 600। এই অপশান কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল। দেখো এখানে যেটা পেয়েছি এই যে 7, এই 7-এর ভ্যালু হচ্ছে 1400, 7-এর ভ্যালু 1400 হলে 1-এর ভ্যালু কত হবে, 1400কে 7 দিয়ে ভাগ করে 200 পাবে। তো 1 অনুপাত 200 হলে বড় সংখ্যা হচ্ছে 4 অনুপাত, তাহলে 4-এর ভ্যালু 4 2 8 হবে, আর ছোটো সংখ্যা হচ্ছে 3 অনুপাত, 3-এর ভ্যালু 3 2 6 হবে। আশা করি বোঝাতে পেরেছি। পরের অঙ্কটা দেখো, আমি তোমাদের সাকসেসিভের যে ফর্মুলা বারবার করে বলেছি, যখন ক্রমাগত শতাংশের পরিবর্তন হবে তখন ফর্মুলা কী হবে, a + b + a গুণিতক b/100, এই ফর্মুলা তোমাদের ইউজ করতে হবে। তো দেখো এখন কি বলছে, বাসের ভাড়া 25% বেড়ে যাওয়ায় যাত্রী সংখ্যা 40% কম হয়ে গেল। তো বাসের ভাড়া বাড়ছে 25%, বাট যাত্রী কম হয়ে গেছে, কম হলে সেটাকে আমরা মাইনাসে লিখব, প্লাস 25 গুণিতক -40 বাই নিচে হচ্ছে 100। তাহলে কত হচ্ছে 25 প্লাসে মাইনাসে -40, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, 4 25 100, 4 10 40, তাহলে এখানে হচ্ছে -10। তার মানে আলটিমেটলি কত হচ্ছে দেখো, 25 -40, এই -40 আর -10 কী হয়ে যাবে, -50। তো -50 থেকে 25 বাদ দিলে হবে -25। তো দেখো আমরা -25% পেয়েছি, তার মানে ওই বাসের আয় কী হয়েছে, কমেছে। কত পার্সেন্ট, 25% কিন্তু কমেছে। যখন এখানে মাইনাস পাবে তার মানে কমবে, যদি এখানে শুধুমাত্র 25 পেতে তাহলে কী হতো, বাড়তো। মাইনাস মানে কম হওয়া, প্লাসে মানে কী হবে, বাড়া। তো এখানে আমরা মাইনাসে পেয়েছি, তার মানে ওই কী হবে, ওই বাসের আয় 25% কিন্তু কম হয়ে গেছে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। খুবই সহজ টাইপের অঙ্ক, তোমরা এইভাবে করতে পারতে। কীভাবে, দেখো রেশিও মেথডে 25% যাত্রী বেড়ে যাচ্ছে, 25%-এর ভগ্নাংশ কী হয়, 25%-এর ভগ্নাংশ হয় কিন্তু 1/4, অর্থাৎ যাত্রী সংখ্যা প্যাসেঞ্জার 4 অনুপাত থেকে 5 অনুপাত হয়েছে। সরি, বাসের ভাড়া, ভাড়া মানে হচ্ছে রেট ধরলাম বা প্রাইস, যাত্রী প্যাসেঞ্জার হচ্ছে 40% কম হয়েছে। 40%-এর ভগ্নাংশ কত হয় বলতো, 40%-এর ভগ্নাংশ হয় 2/5, অর্থাৎ প্যাসেঞ্জার প্রথমে ছিল 5 অনুপাত, পরে হয়েছে কত, 2 অনুপাত কম হয়ে গেছে, তার মানে 3 অনুপাত হয়েছে। তো এখান থেকে টোটাল গুণ করো,
যাত্রী সংখ্যার সাথে খরচেরটা গুণ করলে তোমার টোটাল যে খরচ সেটা ইনকাম পেয়ে যাবে। 4×5 = 20, প্রথমে তোমাদের 20 অনুপাত ইনকাম হচ্ছিল, পরে কত হচ্ছে 3×5 = 15 অনুপাত। তো এখানে দেখো প্রথমে ইনকাম হচ্ছিল 20 অনুপাত, পরে হচ্ছে 5 অনুপাত। তো 20 সাপেক্ষে আয় কত কমেছে, 20 সাপেক্ষে আয় কমেছে 5 অনুপাত 100 সাপেক্ষে কত কম হবে সেটা বের করলে আমাদের উত্তর চলে আসবে 5×20 = 5×5 = 25% ইনকাম কমেছে। তো এটা রেশিও মেথডে করা যায়। আমি তোমাদের সাকসেসিভের যে ফর্মুলা সেই ফর্মুলাতে তোমরা করবে, জাস্ট সেকেন্ডে হয়ে যাবে, রেশিও মেথডেও সেকেন্ডে হয়ে যাবে, কোনো ইস্যু নেই। যার যেটা পছন্দ সে সেইভাবে করবে। পরের প্রশ্নে দেখো, এই টাইপের একটা অঙ্ক পরীক্ষায় প্রতি বছর থাকে। কোনো বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের 95% বাংলায়, 85% গণিতে আর 120 জন উভয় বিষয়ে পাশ করেছে। যদি কেউ উভয় বিষয়ে ফেল না করে থাকে তবে ওই বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সংখ্যা কত? তো বাংলাতে পাশ করেছে, পি মানে এটা হচ্ছে বি মানে বাংলা, এম মানে হচ্ছে ম্যাথ মানে গণিত, তো পি হচ্ছে পাশ করেছে 95% পাশ করেছে। গণিতে পাশ করেছে কত? 85%। তো ফেল করেছে কত? আমরা সবসময় 100% মেনে চলি। তো 100-এর ভিতরে 100%-এর ভিতরে 95% পাস করলে ফেল করবে কত? 5%। তো বাংলায় ফেল করেছে 5%, অঙ্কে ফেল করেছে কত পার্সেন্ট? 15%। তো টোটাল ফেল করেছে কত? টোটাল ফেল 5 + 15 20%। তাহলে দেখো উভয় বিষয়ে পাশ করেছে কত? টোটাল ফেল করেছে 20%। তো উভয় বিষয়ে পাশ করেছে 100 থেকে 20 মাইনাস করো, কত? 80%। তো এই 80 তার ভ্যালু দেওয়া আছে কত? 120। 80 তার ভ্যালু দেওয়া আছে 120। আমাদের ওই বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা আমরা সবসময় 100% মেনে চলি। তো 100%-এর ভ্যালু বের করলে পরীক্ষার্থীদের সংখ্যা বেরিয়ে আসবে। 0 0 ক্যান্সেল হলো, 3 4 12, 4 2 8, 50 2 100। তো উপরে থাকছে 50 আর 3 গুণ করলে কত হবে? 150। অপশান এই 150 তোমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের অঙ্কটা কি বলছে দেখো, একজন পরীক্ষার্থী সর্বনিম্ন 5 নম্বর অপেক্ষা 11 নম্বর কম পেল এবং 484 নম্বর পেয়ে ফেল করলো। যদি সর্বনিম্ন 5 নাম্বার পুরো নাম্বারের 33% হয় তবে ওই পরীক্ষায়, এখানে পুরানা, এখানে পুরো উচ্চারণ করবে, ঠিক আছে? পুরো নম্বর কত হবে? তাহলে একজন পরীক্ষার্থী 484 নাম্বার পেয়েছে বাট 11 নাম্বারের জন্য ফেল করেছে, তাহলে এর সাথে 11 যোগ করলে ওই পরীক্ষার 5 নাম্বার আমরা পেয়ে যাব কত? 495। তুমি একটা পরীক্ষায় 484 পেয়েছো, পেয়ে 11 নাম্বারের জন্য ফেল করলে, তাহলে 5 নাম্বার কত হবে? 484-র সাথে 11 যোগ করলে সেটাই তোমাদের 5 নাম্বার হয়ে যাবে, 495। আর শতাংশের হিসেবে 33% হচ্ছে 5 নাম্বার, তার মানে 33% মানে কত হবে? 495। ওই পরীক্ষায় 33% মানে 495 পেলে পাস হয়ে যায়। তো পুরো নাম্বার মানে 100% আমাদের বের করতে হবে। তার মানে 33%-এর ভ্যালু, 33%-এর ভ্যালু হচ্ছে 495। আমাদের 100-এর ভ্যালু বার করলে আমাদের উত্তর চলে আসবে। তো এটাকে 11 দিয়ে কাটো, 3 11 33, 4 11 44, আর থাকছে 5 5 11 55, 3 15 45। তো উপরে থাকছে 15 × 100 মানে 1500। তো ওই পরীক্ষার পুরো নম্বর হচ্ছে 1500। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, কিছুই নেই, একদম সহজ টাইপের অঙ্ক। তো 33% হচ্ছে 5 নাম্বার, শতাংশের হিসেবে 33%, বাট নাম্বার হিসেবে 495। তার মানে 33%-এর ভ্যালু হচ্ছে 495। যার ভ্যালু দেওয়া থাকে সে সবসময় নিচে থাকে। 33-এর ভ্যালু দেওয়া আছে মানে 33 নিচে থাকবে, যে ভ্যালুটা দেওয়া আছে সেটা উপরে থাকবে। পুরো নাম্বার সবসময় 100% হয়, তো 100 দিয়ে গুণ করলে আমাদের উত্তর চলে আসবে। পরের প্রশ্ন দেখো, পি মাইনাস কিউ এর 50% ইকুয়াল টু পি প্লাস কিউ এর 30% হলে পি কিউ এর শতকরা কত অংশ? অর্থাৎ কিউ এর সাপেক্ষে পি কত শতাংশ হবে সেটা বার করতে হবে। তো আমাদের আগে পি আর কিউ এর যে মানটা বের করে নিতে হবে। তো এখান থেকে দেখো, এরটা উঠে এখানে গুণ চিহ্ন আসে, এর উঠে গিয়ে গুণ চিহ্ন আসে, উভয় পক্ষ থেকে পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে গেল, 0 0 ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ ইকুয়াল, এই যে ইকুয়াল চিহ্ন এর উভয় পক্ষে সেম টাইপের জিনিস কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তার মানে এখান থেকে আমরা কী পাচ্ছি? পি মাইনাস কিউ গুণিতক 5 ইকুয়াল টু পি প্লাস কিউ গুণিতক 3। এখন পি মাইনাস কিউ, তার নিচে এই পি প্লাস কিউটা নিয়ে চলে আসো, তাহলে কী পাচ্ছ দেখো? 3/5। এখান থেকে দেখো পিটা বড়, কারণ পি এর থেকে কিউ মাইনাস আছে। তো বড়টা বের করতে গেলে আমাদের সবসময় কী করতে হবে? পি এর ভ্যালু বার করতে গেলে জাস্ট এই দুটো 5 আর 3 যোগ করলে কত হয়? 8। সেটাকে 2 দিয়ে ভাগ করো। তো 8কে 2 দিয়ে ভাগ করলে কত পাবে? 4। এখান থেকে পি এর ভ্যালু বেরিয়ে আসলো। ক্যালকুলেশন করার দরকার নেই, জাস্ট এইভাবে করলে কিন্তু তোমাদের মান বেরিয়ে আসবে।
কিউ ছোটো, তার মানে কী করবে, 5 থেকে 3 বিয়োগ করো। 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2, 2কে 2 দিয়ে ভাগ করলে পাবে হচ্ছে কত, 1। তাহলে পি কত পেলে 4, কিউ কত পেলে 1। এখন বলছে পি কিউ এর শতকরা কত অংশ, তো যার সাপেক্ষে বলবে, তো কিউ এর সাপেক্ষে বলছে কিউ নিচে থাকবে, পি উপরে থাকবে, আর শতকরা বললে 100 দিয়ে গুণ করতে হবে। তো এখন কিউ এর ভ্যালু কত 1, পি এর ভ্যালু কত 4 ইন্টু 100 লিখে পার্সেন্টেজ লিখবে। তাহলে 4 ইন্টু 100 মানে 400, 400 বাই 1 মানে 400%। এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। পরের প্রশ্ন দেখো কি বলছে, পি এর আয় কিউ এর আয় অপেক্ষা 25% কম হলে কিউ এর আয় পি এর আয় অপেক্ষা, কার আয়, পি এর আয় অপেক্ষা, যার সাপেক্ষে বলবে সে নিচে থাকবে। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে পি আর কিউ এর আয়ের রেশিওটা বের করে নেব। পি কিউ, এদের ইনকাম কত, পি এর আয় কিউ এর আয় অপেক্ষা 25% কম। তো কিউ এর আয় যদি 100 টাকা হয়ে থাকে, 100-এর 25% কম মানে কত হবে, পি এর আয় 75 টাকা। এটা কেটে কুটে রেশিও করো, দেখো 3 25 75, 4 25 100। তো এদের ইনকামের রেশিওটা আমরা পেলাম কত, 3 থেকে 4 অনুপাত। এখন বলছে কিউ এর আয় পি এর আয় অপেক্ষা শতকরা কত বেশি। তো পি এর আয় অপেক্ষা কত বেশি, 1 অনুপাত বেশি। তো যার সাপেক্ষে বলবে সে নিচে থাকে। তো পি এর আয় কত, 3 অনুপাত, 3-এর সাপেক্ষে কিউ এর আয় কত বেশি, 1 বেশি। তো 100-এর সাপেক্ষে আমাদের শতকরা বললে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ লাগাও। তো 100 ভাগ 3 মানে কত হবে, 33.1/3%। এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। পরের প্রশ্ন কি বলছে, 6 লিটার লবণ জলের দ্রবণে 5% লবণ আছে, দ্রবণটি থেকে 1 লিটার জল বাষ্প হয়ে উবে যাওয়ার পরে দ্রবণে শতকরা কত লবণ থাকে। দেখো 6 লিটার, 6 লিটার, এটাকে আমরা এমএলএ করে নিচ্ছি। 6 লিটার মানে 6000 ml। 6000 ml-এ 5% লবণ আছে, তাহলে লবণের পরিমাণ কত হবে বলো তো, সল্ট। 6000 ml-এ 5% লবণ, বলে 6000 গুণিতক 5/100, 0 0 ক্যান্সেল হলো, কত হচ্ছে 5 6 30, 300 ml। তো 6000-এর মধ্যে 5% লবণ মানে 300 ml লবণ আছে। এখন বলছে দ্রবণটি থেকে 1 লিটার জল বাষ্প হয়ে গেছে। তো 6 লিটার থেকে 1 লিটার জল বাষ্প হয়ে গেলে দ্রবণটি কত হবে, 5 লিটার হবে। তার মানে 5 লিটার মানে কত, 5000 ml। দেখো 5000 ml-এ এখন লবণ কত থাকবে, দেখো জল বাষ্প হলে লবণ কিন্তু বাষ্প হয় না, তার মানে 5000-এর মধ্যে লবণ থাকবে এখন 300 ml। যেটা আগে 6000-এর মধ্যে ছিল 300, এখন সেটা 5000-এর মধ্যে 300 হবে, কারণ জল বাষ্প হয়েছে, লবণ বাষ্প হয়নি। তো আমাদের শতাংশ মানে 100 দিয়ে গুণ করতে হবে। তো 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, এই শূন্য ক্যান্সেল হলো, 5 দুগুণে 10, 3 দুগুণে 6%। তো 1 লিটার জল বাষ্প হওয়ার পরে দ্রবণে শতকরা কত লবণ থাকে, 6% লবণ থাকে। পরের প্রশ্ন কি বলছে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে অর্ধেক এবং দ্বিগুণ করা হলো, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা পরিবর্তন কত হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা তোমরা সবাই জানো, এরিয়া মানে ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য, লেন্থ ইন্টু ব্রেথ মানে প্রস্থ, এটা হচ্ছে ক্ষেত্রফল। এখন বলছে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে অর্ধেক ও দ্বিগুণ করা হলো। তার মানে যদি আমরা ধরে নিই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রথমে 100 ছিল, অর্ধেক করলে পরে কত হচ্ছে, 50 হচ্ছে। ব্রেথ প্রস্থ দ্বিগুণ করা হয়েছে, প্রস্থ যদি প্রথমে 100 হয়ে থাকে, পরে দ্বিগুণ করা হলে সেটা কত হচ্ছে, 200 হচ্ছে। এখন ক্যালকুলেশনের সুবিধার্থে এখান থেকে শূন্য ক্যান্সেল করো, এটা শূন্য, এই শূন্য, এই শূন্য ক্যান্সেল করো। তাহলে এরিয়া মানে কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তো প্রথম ক্ষেত্রে এরিয়া কত হচ্ছে দেখো, E1 10 10 100। তো প্রথম ক্ষেত্রে এরিয়া হচ্ছে 100 অনুপাত, দ্বিতীয় ক্ষেত্রে এরিয়া কত হচ্ছে 5 20 100 100 অনুপাত। তার মানে এখানে আমরা কি পেলাম, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক আর প্রস্থ দ্বিগুণ করার পরেও এরিয়া কিন্তু আমাদের সেম থাকছে, 100 100 এসছে। তার মানে আমরা কি বলতে পারি, কোনো পরিবর্তন হবে না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে কোনো পরিবর্তন হবে না। দেখো পরের প্রশ্ন, এই টাইপের অঙ্ক তোমাদের আমি অনেকবার করিয়েছি আর বহুবার কিন্তু এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে। বলছে একটি শহরের জনসংখ্যা 7986, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বাড়লে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল। ধরে নাও 3 বছর আগে জনসংখ্যা ছিল পি, প্রতি বছর 10% হারে বেড়েছে, তার মানে কত হবে, 110/100। 110/100 ইন্টু 110/100, এটা কত সমান হবে, 7986। তো 0 0 0 ক্যান্সেল হলো, এখান থেকে একটা শূন্য ক্যান্সেল হলো,
তার মানে উপরে থাকছে দেখো কত, পি গুণিতক 3টে 11 গুণ করলে পাবে হচ্ছে 1331, বাই নিচে কত হচ্ছে, নিচে 1000 ইকুয়াল টু কত, 7986। এখন এখান থেকে একটা জিনিস তোমরা বোঝো যে এখানে একক স্থানে কত আছে 6, এখানে একক স্থানে কত আছে 1, তাহলে এখানে 6 আনতে গেলে এখানে আমাদের একের সাথে কত গুণ করতে হবে, সহজেই বোঝা যাচ্ছে 6 গুণ করতে হবে। তার মানে 1331-এর সাথে 6 গুণ করলে কিন্তু তোমরা কী পেয়ে যাবে, 7986। 6 1 কে 6, 3 6 18, 8 হাতে হচ্ছে 1, 318 1 19, 9 হাতে 1, 6 1 কে 6 1 7, দেখেছো। একদম তোমরা মাথা ঠান্ডা রেখে অঙ্ক করলে জাস্ট কিন্তু সহজে এই অঙ্কগুলো করে আসতে পারবে। তার মানে 7986-কে 1331 দিয়ে কাটলে কতবার যাবে, 6বার যাবে। তো পি ইকুয়াল টু কত হচ্ছে, জাস্ট এখানে আছে 1000 আর 6, তো 6 ইন্টু 1000 মানে 6000 হবে। তো আমরা ধরে নিয়েছিলাম কি, পি মানে হচ্ছে এটা 3 বছর আগের জনসংখ্যা। তো 3 বছর আগের জনসংখ্যা তাহলে কত হবে, 6000 হবে। এটা রেশিও মেথডেও করা যায়, বাট রেশিও মেথড কিন্তু অনেকে কম বোঝে, তার জন্য এইভাবে করালাম। দেখো রেশিও মেথডটা আমি দেখাচ্ছি। 10% হারে বাড়ছে, তার মানে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়, 1/10। তো প্রথমে জনসংখ্যা 10 হলে পরে কত হচ্ছে 11 অনুপাত। এটা কত বছর ধরে, 3 বছর ধরে, 10 থেকে 11। পরের বছর আবার তৃতীয় বছরে কত হচ্ছে, 10 থেকে 11। অর্থাৎ প্রাথমিক অবস্থায় জনসংখ্যা কত অনুপাত ছিল, 1000 অনুপাত। 3টে 10 গুণ করলে পাবে 1000, আর 3টে 11 গুণ করলে পাবে 1331। তো এটা হচ্ছে 3 বছর পরে জনসংখ্যার অনুপাত 1331। তো এই 1331-এর ভ্যালু দেওয়া আছে কত, 7986। 3 বছর আগে জনসংখ্যা ছিল কত অনুপাত, 1000 অনুপাত। তো এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবে 6000। আশা করি বোঝাতে পেরেছি। এই অঙ্কগুলো তোমরা রেশিও মেথডেও করতে পারো, বা যেভাবে আগে করিয়েছি পিটি ধরে ওইভাবেও করতে পারো। পরের প্রশ্ন দেখো কি বলছে, কয়লার বাজার দর 20% বৃদ্ধি পাওয়া একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার ব্যবহার কত কমাতে হবে। এই টাইপের অঙ্ক তোমাদের অলরেডি আগে করানো হয়ে গেছে। দেখো খরচ বৃদ্ধি পাচ্ছে 20%, তো 20%-এর আগে ভগ্নাংশ করো 1/5। তার মানে খরচ প্রাইস মূল্য, কয়লার মূল্য প্রথমে 5 অনুপাত হলে পরে 5-এর সাপেক্ষে 1 বেড়ে কত হচ্ছে, 6 অনুপাত। তো আমাদের যে কোয়ান্টিটি আমরা কী করবো, জাস্ট অপোজিট, 6 থেকে 5। অর্থাৎ দেখো ব্যবহার আমরা কত কমিয়েছি, 1 অনুপাত কমিয়েছি, 6-এর সাপেক্ষে 1 অনুপাত ব্যবহার কমিয়েছি। অর্থাৎ প্রথমে 6 অনুপাত কয়লা ব্যবহার করছিলাম, পরে 5 অনুপাত করছি, তো 6-এর সাপেক্ষে তো 1 কমিয়েছি। তো শতাংশ বের করতে গেলে সবসময় উপরে 100 দিয়ে গুণ করতে হবে। তো 100-কে এখন 6 দিয়ে ভাগ করলে কত পাবে, 16.2/3%। অপশান সি কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল। পরের প্রশ্নে দেখো কি বলছে, একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা এবং ছাত্রী সংখ্যার অনুপাত হলো 3:2। যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% বৃত্তিধারী হয় তাহলে শতকরা কত ভাগ শিক্ষার্থী বৃত্তি পান না। তো ছাত্র মানে সেটাকে আমি বয়েজ বলতে পারি, ছাত্রী মানে সেটাকে আমি গার্লস বলতে পারি। এদের রেশিও কত দিয়েছে, 3:2। তো ক্যালকুলেশনের সুবিধার্থে আমি প্রত্যেকের পাশে একটা করে শূন্য নিয়ে আসলাম। ধরে নাও ওই বিদ্যালয়ে ছাত্র সংখ্যা হচ্ছে 30 জন, ছাত্রী সংখ্যা হচ্ছে 20 জন। তো 30 জনের মধ্যে 20% বৃত্তিধারী, তাহলে 30 জনের মধ্যে 20% বৃত্তিধারী হলে কত পার্সেন্ট বৃত্তি পায়, 0 0 0 ক্যান্সেল হলো, জাস্ট 6 জন কিন্তু বৃত্তি পায়। ছাত্রী সংখ্যা 20 জনের ভিতরে 30% বৃত্তিধারী, তাহলে 20 জনের 30% কত হবে, সেম হবে, 6 জনই পাবে। তো ছাত্রীদের ভিতরে 6 জন, 20 জনের ভিতরে 6 জন বৃত্তি পায়। তো টোটাল এখানে ছাত্রছাত্রীর সংখ্যা কত বলো তো, 30 + 20 50 জন। বৃত্তি পাচ্ছে কত, 6 6 12 জন। তো 50 জনে 12 জন বৃত্তি পায়, বৃত্তি পায়নি কতজন, 50 থেকে 12 মাইনাস করলে পাবে হচ্ছে 38 জন। তাহলে দেখো 50 জনের ভিতরে 38 জন কিন্তু বৃত্তি পায়নি। তো 100 জনের ভিতরে কত পার্সেন্ট বৃত্তি পায়নি, 50 দুগুণে 100 76, মানে 76% কিন্তু বৃত্তি পায়নি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এই শতকরা থেকে কিন্তু অঙ্ক তোমাদের পরীক্ষাতে থাকবে, বিশেষ করে যারা পুলিশ পরীক্ষা দেবে তারা 2 থেকে 3টে অঙ্ক কিন্তু এই শতকরা থেকে পাবে। শুধু পুলিশ পরীক্ষা না, আমাদের রাজ্যের কিন্তু একটা ফেভারিট যে টপিক বলতে পারো, ফেভারিট টপিক হচ্ছে শতকরা টপিক বা পার্সেন্টেজ টপিক। পরের অঙ্কটা দেখো বলছে, কোনো পরীক্ষায় 40% পরীক্ষার্থী অঙ্কে, 30% পরীক্ষার্থী ইংরেজিতে অনুত্তীর্ণ হন। যদি উভয় বিষয়ে 20% পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয় তাহলে উভয় বিষয়ে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা বের করতে হবে। WBSI 2005-এ এসছে। তাহলে এখানে মোট ফেল কতজন করেছে সেটা বের করার একটাই ট্রিক্স। দেখো ফেল করা ক্যান্ডিডেট,
40% পরীক্ষার্থী অঙ্কে ফেল করেছে, 30% পরীক্ষার্থী ইংরেজিতে, যোগ করো। আর 20% পরীক্ষার্থী উভয় বিষয়, তো এই দুটো যোগ করে এর থেকে 20 মাইনাস করলে তোমরা টোটাল ফেল টু ক্যান্ডিডেটের সংখ্যা পেয়ে যাবে। তো কত হচ্ছে, 50% কিন্তু ফেল করেছে। তো একটা পরীক্ষায় 50% ফেল করলে, সবসময় পরীক্ষার্থীর সংখ্যা আমরা 100% ধরে নিই, 100%-এর মধ্যে 50% ফেল করলে পাস করেছে কতজন, 100 থেকে 50 মাইনাস করো, কত হচ্ছে 50%। তাহলে উভয় বিষয়ে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা হবে কত, 50%। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। দেখো এই টাইপের যদি তোমাদের পরীক্ষায় অঙ্ক আসে, 40% অঙ্কে ফেল করেছে তো সেটা লিখে ফেলবে, 30% ইংরেজিতে, সেই দুটো যোগ করবে। এখন যেটা বলেছে উভয় বিষয়ে ফেল করেছে, সেটা মাইনাস করলে তোমরা টোটাল ফেল টু প্রার্থীর সংখ্যা পেয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো, কারণ এটা ভেন ডায়াগ্রাম দেখিয়ে করানো যায়, বাট ভেন ডায়াগ্রাম দেখিয়ে করলে তোমরা কিন্তু দুদিন পরে মনে রাখতে পারবে না। জাস্ট এটাই মনে রাখবে, যতটা ফেল করছে সেটা যোগ করে উভয় বিষয়ে যারা ফেল করেছে সেটা মাইনাস করলে আমরা টোটাল ফেল পেয়ে যাবো। টোটাল ফেল থেকে 100 মাইনাস করলে তোমরা টোটাল পাসের সংখ্যা পেয়ে যাবে। পরের প্রশ্নে দেখো কি বলছে, এই লাস্ট অঙ্ক, আজকের ভিডিওর লাস্ট অঙ্কটা আমি টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে রেখেছি, কারণ টাইম অ্যান্ড ওয়ার্ক তোমাদের আমি ডিটেলস ক্লাস দিয়েছি, যারা ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নিও। 1 ঘন্টা 1 আওয়ার প্লাস কিন্তু ক্লাসটা দিয়েছি টাইম অ্যান্ড ওয়ার্কের, অর্থাৎ যে যারা ওই ক্লাসটা দেখেছো তাদের আশা করি টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। ওই ক্লাসে আমি যে কটা টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে প্রশ্ন আসে সব কটা টাইপ কিন্তু তোমাদের করিয়ে দিয়েছি। কি বলছে, এ বি ও সি যথাক্রমে 9, 10 ও 15 দিনে একটি কাজ শেষ করতে পারে। বি ও সি একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু দুদিন পর তারা কাজ ছেড়ে দিলে এ কতদিন বাকি কাজটি শেষ করবে। তাহলে এখান থেকে এলসিএম মেথডে আমরা করি অঙ্কগুলো। এ 9 দিনে কাজ শেষ করে, বি হচ্ছে 10 দিনে, আর সি হচ্ছে 15 দিনে কাজ শেষ করে। এদের লসাগু করলে আমরা কি পেয়ে যাব, টোটাল ওয়ার্ক। আর এই যেটা দেওয়া আছে সেটা টাইম দেওয়া আছে, এ টাইম, এ 9 দিন সময় নেয়, বি 10 দিন সময় নেয়, সি 15 দিন সময় নেয়। তো 9, 10, 15, এদের লসাগু তোমরা পাবে হচ্ছে 90। 90কে এখন 9 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 10। দেখো টোটাল ওয়ার্ককে টাইম দিয়ে ভাগ করলে তোমরা কী পাবে, এফিসিয়েন্সি। অর্থাৎ এখানে আমরা যেটা পেলাম 10, 90কে 9 দিয়ে ভাগ করি, এটা হচ্ছে এ এর এফিসিয়েন্সি, কর্মক্ষমতার অনুপাত। বি এর এফিসিয়েন্সি কত হবে, 90কে 10 দিয়ে ভাগ করলে 9 অনুপাত হবে, আর 90কে 15 দিয়ে ভাগ করলে 6 পেলে, এটা হচ্ছে সি এর এফিসিয়েন্সি বা কর্মক্ষমতার অনুপাত। বলছে দেখো বিওসি একসঙ্গে কাজ শুরু করে কিন্তু দুদিন পর তারা কাজ ছেড়ে চলে যায়। তো বিওসি, বি একদিনে 9টা কাজ করে, সি একদিনে 6টা কাজ করে, তার মানে দুজন মিলে দুদিনে কটা কাজ করবে, দুজন মিলে 9 + 6 একদিনে 15টা কাজ করে। তো দুদিনে তারা কাজ করবে 30টা। তো দুদিন তারা একসাথে কাজ করলে 30টা কাজ সম্পন্ন হয়। তো 90 থেকে এখন 30 মাইনাস কর, কত হচ্ছে 60। তো এই 60টা কাজ এখন কে করবে, এ করবে। তো এ একদিনে 10টা কাজ করলে 60টা কাজ করতে এর সময় লাগবে কত, 60কে 10 দিয়ে ভাগ করে 6 দিন। তো অপশান এ কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। টাইম অ্যান্ড ওয়ার্কের পুরো কনসেপ্ট তোমাদের আমি দিয়ে দিয়েছি, যারা ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নিও, 2 দিন আগে ক্লাসটা দেওয়া আছে। তো গাইজ এই ছিল আজকের ইম্পর্টেন্ট কিছু অঙ্ক। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন বিগত বছরের টাইপ অনুযায়ী সিলেক্ট করে তোমাদের করিয়েছি। আর প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আপকামিং চাকরি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে 100% তোমাদের পরীক্ষায় অঙ্ক আসবে, তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালোভাবে দেখে যেও। তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ, বাই বাই।